আচ্ছা, পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনটা কি শুধু একটা সাধারণ ক্ষমতার লড়াই ছিল, নাকি এর পেছনে আরও বড় কিছু ছিল? এবারের পরিস্থিতি ছিল একদম অন্যরকম। এই নির্বাচনে এমন সব ঘটনা ঘটেছে যা ভারতের নির্বাচন ইতিহাসে সম্ভবত এর আগে কখনো দেখা যায়নি। চলুন এই অভূতপূর্ব নির্বাচনী লড়াইয়ের বিভিন্ন দিকগুলো একটু তলিয়ে দেখা যাক। সাধারণত নির্বাচনে প্রশ্নটা হয় কারা লড়ছে, কোন দলের বিরুদ্ধে কোন দল। কিন্তু এইবার প্রশ্নটা ছিল অদ্ভুত। তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষটা কে? অন্য কোনো রাজনৈতিক দল, নাকি খোদ নির্বাচন কমিশন? পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল। লড়াইটা যে কি ভীষণ ছিল তাই ছবিটা দেখলেই বোঝা যায়। একদিকে বিজেপি, যাদের জন্য বাংলায় জেতা ৪০ বছরের একটা অপেক্ষার শেষ, আর নিজেদের একটা সত্যিকারের জাতীয় দল হিসেবে প্রমাণ করা। আর অন্যদিকে তৃণমূল, তাদের জন্য এটা ছিল নিজেদের দুর্গ, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার এক মরণপণ লড়াই। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়টাতে যেটা নিয়ে এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছিল, আর সেটা হলো নির্বাচন কমিশনের কিছু অস্বাভাবিক রকমের কড়া পদক্ষেপ। আর এই পদক্ষেপগুলোই কিন্তু জন্ম দিয়েছিল অনেক নতুন আর খুব জরুরি কিছু প্রশ্নের। 2400 ভাবা যায়, 2400 কোম্পানি, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ, মণিপুরের মতো একটা সংঘাতপূর্ণ রাজ্যে যা পাঠানো হয়েছিল তার থেকেও 8 গুণ বেশি ফোর্স নামানো হয়েছিল বাংলায়। একটা রাজ্যের নির্বাচনে এত নিরাপত্তা বাহিনী এর আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, প্রশাসনিক স্তরেও একটা বিশাল রদবদল। নির্বাচন কমিশন বাংলায় একাই 483 জন অফিসারকে বদলি করে দিল। ভাবুন তো, সেই সময় ভোট হচ্ছিল আরও 4টে রাজ্যে। সেই 4টে রাজ্য মিলিয়ে যতগুলো বদলি হয়েছিল তার চেয়েও 20 গুণ বেশি শুধুমাত্র বাংলায়। এই সংখ্যাটায় বুঝিয়ে দেয় হস্তক্ষেপটা ঠিক কতটা গভীরে ছিল। কমিশন কিছু নতুন নিয়মও চালু করেছিল, যেগুলো আগে কেউ শোনেনি। যেমন ধরুন, সন্ধে 6টার থেকে সকাল 6টা পর্যন্ত মোটরসাইকেল চালানো বন্ধ, নাইট কারফিউ। নির্দিষ্ট কিছু এলাকা থেকে পর্যটকদের পর্যন্ত চলে যেতে বলা হয়েছিল। আর বানানো হয়েছিল 800রও বেশি লোকের একটা ট্রাবল মেকার লিস্ট, যাদের বেশিরভাগই অভিযোগ অনুযায়ী তৃণমূলের কর্মী। আর এই লিস্ট ধরেই কিন্তু ধরপকড়ও শুরু হয়ে গেছিল। আর এই সব কিছুর ফল কী হল? অভিযোগটা ঠিক এই রকমই দাঁড়ালো যে নির্বাচন কমিশন যেন আর নিরপেক্ষ রেফারি নয়, বরং নিজেরাই একটা পক্ষ হয়ে মাঠে নেমেছে। অনেকের কথাতেই এই সুরটা ছিল যে দেখে মনে হচ্ছে বিজেপি নয়, বরং সিইসি আর সিএপিএফই মমতা ব্যানার্জিকে হারানোর জন্য লড়ছে। আচ্ছা, এবার এই পুরো বিশ্লেষণের সবচেয়ে রহস্যময় অংশে আসা যাক। নিখোঁজ ভোটার। নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা থেকে হঠাৎ করে লক্ষ লক্ষ নাম উধাও। প্রশ্ন একটাই, এই 27 লক্ষ মানুষ গেলেন কোথায়? 27 লক্ষ সংখ্যাটা একবার ভাবুন। নির্বাচনের ঠিক দোরগোড়ায় এতগুলো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। এটা নিয়ে যে তুমুল বিতর্ক হবে তাতে আর আশ্চর্য কি? কারণ এর ফলে তো গোটা নির্বাচনের ফলাফলই পাল্টে যেতে পারত। ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায় যখন আপিলের ফলাফলটা দেখা যায়। দেখুন, নাম বাদ পড়ার পর যে 138টা মামলার শুনানি হয়েছিল, তার মধ্যে 136 জনের নামই কিন্তু ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। মানেটা কি দাঁড়ায়? এটাই তো যে বেশিরভাগ ক্ষেত্রেই নাম বাদ দেওয়ার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে অনেকেই এর তুলনা টানতে শুরু করেন সেই 1975 সালের জরুরি অবস্থার সঙ্গে। অভিযোগ ওঠে, সে সময় যেমন দেশের সর্বোচ্চ আদালত নাগরিকদের অধিকার রক্ষা করতে পারেনি, এখানেও যেন তেমনই একটা ছায়া দেখা যাচ্ছে। তো এই গেল প্রশাসনিক দিক। এবার একটু প্রচারের দিকে তাকানো যাক। নির্বাচনী প্রচারে এমন সব স্ববিরোধিতা, কন্ট্রাডিকশন দেখা গেছে, যা দেখে সত্যি অবাক হতে হয়। একদিকে সংস্কৃতির কথা, অন্যদিকে সেই সংস্কৃতিরই একেবারে উল্টো ছবি। সবচেয়ে মজার স্ববিরোধিতাটা ছিল খাবার নিয়ে। একদিকে দেখুন, উত্তর ভারতে বিজেপির নেতারাই আমিষ মাছ মাংসের দোকান বন্ধ করার ডাক দিচ্ছেন, আর সেই নেতারাই বাংলায় এসে মাছ খাওয়াকে প্রচারের হাতিয়ার করে ফেললেন। ভাবুন, একজন নেতা তো মমতা ব্যানার্জিকে মাছ খাওয়ার চ্যালেঞ্জ পর্যন্ত দিয়ে বসলেন। জায়গা বদলালে নীতিও বদলে যায়? এই প্রশ্নটা কিন্তু অনেকেই তুলেছিলেন। আরেকটা বড় ইস্যু ছিল অনুপ্রবেশকারী। ভাষণে প্রচারে বারবার বলা হলো, আমরা ক্ষমতায় এলে প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে বাংলা থেকে তাড়াব। কিন্তু আসল তথ্যটা কি বলছে দেখুন। ইউপিএ সরকারের আমলে যেখানে প্রায় 90,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এনডিএ সরকারের আমলের সংখ্যাটা মাত্র 3,000-এর মতো। ভাষণের সঙ্গে বাস্তবের এই ফারাকটা কিন্তু বেশ চোখে পড়ার মতো।
সংস্কৃতি, অনুপ্রবেশকারী এইসব বিষয় থেকে বেরিয়ে এবার একটু অর্থনীতির দিকে তাকানো যাক। এই নির্বাচনে দুই দলই এমন সব ফ্রিবি বা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা রাজ্যের আসল অর্থনৈতিক অবস্থার সঙ্গে কতটা খাপ খায় তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখুন। রাজ্যের যা মোট উৎপাদন মানে জিএসডিপি তার প্রায় 40% হল দেনা, ঋণের বোঝা। সারা দেশের মধ্যে এটা অন্যতম সর্বোচ্চ, পাঞ্জাবের পরেই। মানে রাজ্যের ভাড়ার প্রায় শূন্য। এই অবস্থায় এত প্রতিশ্রুতির ভার রাজ্য বইবে কি করে? আর প্রতিশ্রুতির তো একেবারে ঢোল নেমেছিল। তৃণমূল বলছে মহিলাদের মাসে 1500-1700 টাকা দেবে, তো বিজেপি বলছে বেকারদের মাসে 3000 টাকা। তৃণমূলও বলছে বেকারদের 1500 টাকা দেবে, আবার বিজেপি বলছে গর্ভবতী মহিলাদের 21,000 টাকা। কৃষকদের জন্য দুপক্ষেরই নগদ টাকার ঘোষণা। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? আর এটাই তো আসল প্রশ্ন, তাই না? রাজ্যের বাজেটের প্রায় 70% যদি চলে যায় সরকারি কর্মীদের বেতন, পেনশন আর পুরনো ধার শোধ করতে, তাহলে এই নতুন বিশাল খরচের টাকাটা জোগাবে কে? এই কঠিন প্রশ্নটা কিন্তু রাজনৈতিক বিতর্কে প্রায় হারিয়েই গেছিল। তো এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটু বড় করে ভাবতে হবে, বাংলায় যা যা হলো সেটা কি শুধু বাংলার মধ্যেই থেকে যাবে, নাকি এটা আসলে আগামী দিনের সর্বভারতীয় রাজনীতিরই একটা ট্রেলার? একটা কথা তো আমরা সবাই শুনেছি, বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে। কিন্তু এর একটা রাজনৈতিক সংস্করণও এখন শোনা যাচ্ছে, যেটা বেশ উদ্বেগজনক। আর সেটা হলো, আজ বাংলায় যা হচ্ছে কাল তা সারা ভারতেই হবে। অর্থাৎ পুরো বিষয়টা যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায় এই নির্বাচনটা কিন্তু উন্নয়ন বা ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে লড়া হয়নি। এর লড়াইটা ছিল মূলত 3টে জিনিসকে ঘিরে: মেরুকরণ, বিনামূল্যে দেওয়ার প্রতিযোগিতা আর নির্বাচন কমিশনের ভূমিকা, যা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আসল ইস্যুগুলো যেন এই হইচইয়ের মধ্যে চাপা পড়ে গেছিল। তাই শেষ প্রশ্নটা এটাই, বাংলার এই নির্বাচন, এই সমস্ত ঘটনা, এগুলো কি ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা ব্যতিক্রম হয়েই থেকে যাবে, নাকি এটাই হয়ে উঠতে চলেছে আগামী দিনের নির্বাচনের নতুন ট্রেন্ড, নতুন নিয়ম? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল।